সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য ঘরে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর একজন ছাত্র তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেছে, দেশ যারা চালাচ্ছেন তারা কি কিছুটাও বুদ্ধিশুদ্ধি রাখেন না? একটা ক্লাসে যদি 50 জন ছাত্রের সংকুলান হয়, সেখানে মাথার উপরে ফ্যান ঘুরবে ম্যাক্সিমাম 5টা অথবা তার চেয়েও কম, লাইট জ্বলবে 3টা বা 4টা। কিন্তু যদি ঘরে বসে অনলাইনে শিক্ষা দিতে হয়, তাইলে প্রত্যেকটি ছাত্রের মাথার উপরে একটা ফ্যান ঘুরানো লাগবে। যেখানে 5টাতে চলে সেখানে 50টা, কমপক্ষে একটা করে বাতি জানালো লাগবে। যেখানে 3টাতে চলে সেখানেও 50টা। এরপরের মুসিবত সে বলেছে যে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এখন যদি আবার স্কুল থেকে বিরত রেখে তাদের হাতে এই ডিভাইস দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মেধার মৃত্যু ঘটবে। শুধু কি তাই, একটা শিশু যখন স্কুলে যায় সে একটা সঙ্গ পায়, অ্যাসোসিয়েশন পায়। কিন্তু সেই শিশুটা যদি ঘরে বসে থাকে, তাকে যদি বলা হয় ঘরে বসে ক্লাস করুন, শিশুরা হচ্ছে চপলা চঞ্চল। ক্লাসরুমে ঢুকে একটা মাত্র বা 2টা দরজা, শিক্ষক খেয়াল রাখেন কে নড়াচড়া করে আর কে মনোনিবেশ করে। কিন্তু সে যখন স্বাধীন থাকবে তারে দেখবে কে? সে যদি ডিভাইস টেবিলের উপরে ফেলে রেখে গিয়ে খেলতে লাগে, তাও তো করার কিছু নেই। ঘুমাইয়া পড়ে, তাও করার কিছু নেই। যদি তারা খুনসুটি খেলে ভাই বোনেরা, তাও করার কিছু নেই। এইভাবে মেধার অপমৃত্যু ঘটবে। অথচ আশ্চর্য, আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্ট নয়, আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি, কি একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসে। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে জিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে বাংলাদেশ? তা তো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল না। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে যাবেন কিনা উই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন। এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনিই সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট পেতে সমর্থন পাননি। এখন তাদেরকে আরও বড় বড় জায়গায় বসাই দেওয়া হচ্ছে। আশ্চর্য। আপনারা বলেন সার্বভৌমত্ব জনগণের, এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হ্যাঁ। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হ্যাঁ বলেছেন।
আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে, তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনগণের প্রয়োজনে। গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরেও সুপ্রিম অথরিটি রাখে। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। সম্মানিত বন্ধুগণ, তারপরে এরশাদ সাহেব একটা করেছেন, ওইটা নিয়ে কথা বলতে চাই। এরপরে করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই 3টা গণভোট বাংলাদেশে তার ফল বাস্তবায়িত হয়েছে। 4র্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত ছিল, সবাই মিলে একমত। শুধু তাই না, সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য, নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা গণভোটে হা দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারে তফাৎ। একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে জোড়া দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামার 3টা অংশ, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব